প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভাষা থেকে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার এই বিষয়টি আমি পাঠ করব। অর্থাৎ তোমাদেরকে পড়ে শোনাবো। তোমাদের টেক্সট বই থেকে স্ক্রিনে টেক্সট দেওয়া আছে, দেখো। এই টেক্সট থেকে তোমরা চাইলে দেখতেও পারো এবং শুনলেও তোমাদের অনেকটা কাজে আসবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসের বিষয়, বিশ্বের ভাষা ও পরিবার। সারা পৃথিবীতে কতগুলো ভাষা আছে নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তবে ভাষাবিজ্ঞানীদের মতে হাজার তিনেক ভাষা ও সেসব ভাষার অসংখ্য বৈচিত্র্য ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে। তবে বেশিরভাগ ভাষারই ব্যবহারকারীর সংখ্যা 10 লক্ষ থেকে কয়েকশোর মধ্যে। এতগুলো ভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সে নিয়ে ষোড়শ শতকেই রোমান ক্যাথলিক মিশনারিরা লক্ষ্য করেছিলেন। পরবর্তীকালে জার্মান পণ্ডিত স্লুৎস এবং ফরাসি ভাষাবিদ ক্যারদুও বলেছিলেন যে সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষা সাদৃশ্য আছে। 1786 সালে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোন্স তার বক্তৃতায় সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেন। এইভাবে ভাষাগুলির মধ্যে তুলনামূলক আলোচনা করে ভাষাগুলির অতীত ইতিহাস পুনর্গঠন করে গোত্র নির্ণয় করা হয়। পৃথিবীর এতগুলো ভাষাকে কয়েকটি বিশেষ পদ্ধতিতে বর্গীকরণ করা হয়। এই পদ্ধতিগুলি হল: 1. ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। 2. গোত্র বা বংশ অনুযায়ী বিভাগ। 3. মহাদেশ অনুযায়ী বিভাগ। 4. দেশভিত্তিক বিভাগ। 5. ধর্মীয় শ্রেণীবিভাগ এবং 6. কালগত শ্রেণীবিভাগ। এই 6 রকম পদ্ধতির মধ্যে মহাদেশ বা দেশভিত্তিক সমস্যা হল যে একই ভাষা বিভিন্ন দেশে এমনকি মহাদেশে ছড়িয়ে থাকতে পারে। ভাষা যেহেতু সময়ের সঙ্গে পাল্টায়, তাই নির্দিষ্ট কাল পর্বে কোনো ভাষার বর্গীকরণ সম্ভব নয়। ধর্মকে ভিত্তি করে বর্গীকরণ, কারণ একটি ভাষা বহু ধর্মের মানুষ ব্যবহার করে। বাস্তবে এমন কোনো ভাষা নেই যা শুধুমাত্র ধর্মের সঙ্গে জড়িত। ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা হয় তাকেই রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ বলা যেতে পারে। এই ধরনের বিশ্লেষণের ফলে বিভিন্ন ভাষার সাংগঠনিক অবয়বটি স্পষ্ট হয়ে ওঠে। আমরা আমাদের ভাষা থেকে জেনেছি যে শব্দের সঙ্গে জুড়ে থাকে উপসর্গ, প্রত্যয় বা বিভক্তি এবং বাক্যের মধ্যে ক্রিয়া এবং অন্যান্য শব্দগুলো পরস্পরের সঙ্গে নানাভাবে যুক্ত থাকে। কিন্তু পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত থাকে না। বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়। এই ধরনের ভাষা হলো চীনা ভাষাগোষ্ঠীর ভাষা, ভারতীয় ভোট চীনা ভাষা। এই শ্রেণীবিভাগের নাম অনন্বয়ী বা অসমবায়ী। আবার অন্যদিকে যদি পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বোঝাই থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহারও করা যায়, তাহলে এই ধরনটিকে মুক্তান্বয়ী বর্গ বলা হয়। তুর্কি ভাষা এই শ্রেণীর উদাহরণ। এছাড়াও আফ্রিকার সোয়াহিলির নামও করা যায়। উপসর্গ অনুসর্গ ব্যবহারের উপর নির্ভর করে মুক্তান্বয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা যায়। আফ্রিকার বান্টু ভাষাগোষ্ঠী, উরাল, আলতাই, দ্রাবিড় গোষ্ঠীর ভাষা, প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ভাষা এই সব শ্রেণীর অন্তর্গত। আবার ভাষাও আছে যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তাই নেই, শুধু কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র। এক্ষেত্রে শব্দ বা পদ নয়, বাক্যই হলো বাগধারার নিম্নতম অংশ। যেমন আওলি, সারেয়া, আর্টস, সোয়ারপক, অর্থাৎ সে তাড়াতাড়ি মাছ ধরে যাচ্ছে। এখানে অলিসার অর্থাৎ মাছ ধরা প্লাস পিয়টর মানে কাজে নিযুক্ত হওয়া প্লাস পিন অর্থাৎ সোয়ারপক সমান সে তাড়াতাড়ি যাচ্ছে। এই এস্কিমো ভাষা যে শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে বলা হয় অত্যন্বয়ী বর্গ। তাহলে ভাষাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: অসমবায়ী, সমবায়ী। অসমবায়ী থেকে চীনা ইত্যাদি, সমবায়ী থেকে মুক্তান্বয়ী যেমন তুর্কি ইত্যাদি, অত্যন্বয়ী এস্কিমোদের ভাষা ইত্যাদি, সমন্বয়ী বাংলা, ইংরেজি ইত্যাদি। আবার সংস্কৃত, বাংলা, লাতিন, ইংরাজি, আরবি প্রভৃতি বর্তমান পৃথিবীর অধিকাংশ প্রধান ভাষাতে দেখা যায় যে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ প্রভৃতি সম্পর্ক জ্ঞাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা অস্তিত্ব থাকে না। এই ধরনটিকে বলা হয় সমন্বয়ী বর্গ। গোত্র বা বংশ অনুযায়ী বিভাগ। বর্তমান পৃথিবীর ভাষাগুলির মধ্যে বেশ কয়েকটি ভাষায় এমন কিছু সাদৃশ্য আছে যা থেকে ভাষাবিজ্ঞানীরা অনুমান করেন যে সেই সব ভাষাগুলি অতীতে কোনো একটি ভাষা থেকে এসেছে।
অতীতের সেই ভাষাগুলির কথা মাথায় রেখে এক একটি ভাষা বংশের নামকরণ করা হয়। একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমগোত্রজ ভাষা। এরকম প্রায় 25-26টি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে পৃথিবীর বেশিরভাগ ভাষাই। যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেগুলিকে অগোষ্ঠীভূত ভাষা বলা হয়। যাই হোক, যেসব ভাষা বংশ ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে সেগুলির মধ্যে প্রধান বংশগুলি হল ইন্দো ইউরোপীয়, সেমিও হামীয়, বান্টু, ফিনো উগ্রীয় বা উরালীয়, তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক, ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনীয়, প্রাচীন এশীয়, এস্কিমো, আমেরিকার আদিম ভাষাসমূহ ইত্যাদি। এই বংশগুলির মধ্যে বৃহত্তম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূবে ভারত পর্যন্ত যতগুলি দেশ, তার বেশিরভাগ ভাষাই এই ইন্দো ইউরোপীয় জাত। ইতালীয়, গ্রিক, তিউনিসীয়, কেলতীয়, তোখারীয়, আলবেনীয়, বাল্তোস্লাভীয়, আর্মেনীয় এবং ইন্দো ইরানীয় মোট 9টি ভাষাগোষ্ঠী এর অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে মনে রাখতে হবে, ইন্দো ইউরোপীয় শাখার পাশাপাশি আরেকটি শাখার উল্লেখ পাওয়া যায়, যার নাম হিট্টি বা হিট্টাইট। এই দুই শাখার পূর্ববর্তী নাম ইন্দো হিট্টি, কিন্তু হিট্টাইটে তেমন কোনো নিদর্শন পাওয়া যায়নি, তাই এই বংশের নাম ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষার পুরোকণ্ঠ স্পৃষ্টধ্বনি পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে, কেন্তুম ও শতম। এই বংশের নাম ইন্দো ইউরোপীয় থেকে এই কথা মনে হতে পারে যে ইউরোপ ও ভারতের মধ্যেই এই বংশের ভাষাগুলি সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে আফ্রিকা, আমেরিকা এবং এশিয়া মহাদেশেরও বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে এই বংশের ভাষাগুলি। ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য গ্রিক ভাষা। হোমারের দুটি মহাকাব্য ইলিয়াড ও ওডিসি এই ভাষাতেই রচিত। ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি প্রায় 1450 খ্রিস্টপূর্বাব্দে। ইতালীয় শাখার প্রধান ভাষা ল্যাটিন, যা রোম সাম্রাজ্যের ঐশ্বর্য ও প্রতিপত্তির নিদর্শন। ইতালীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ফরাসি ভাষা ফ্রান্স ছাড়াও বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডায় প্রচলিত। স্প্যানিশ বলা হয় স্পেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, মধ্য ও উত্তর আমেরিকায়। এছাড়াও ইতালিয়ান, পর্তুগিজ ইত্যাদি ভাষা ইতালীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তিউনিসীয় বা জার্মানিক শাখা থেকে এসেছে ইউরোপের বেশ কয়েকটি প্রধান ভাষা। জার্মানিক শাখার উত্তর জার্মানিক উপশাখা থেকে এসেছে সুইডেনের ভাষা সুইডিশ, পশ্চিম জার্মানিক থেকে ডাচ, ফ্লেমিশ, জার্মান এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইংরেজি ভাষা। কেল্টিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ আয়ারল্যান্ডের ভাষা আইরিশ। বাল্তোস্লাভিক গোষ্ঠীর ভাষাগুলি হল লিথুয়ানিয়ার ভাষা, বুলগেরিয়ার বুলগেরীয়, চেক, স্লোভাক, পোলিশ ও রুশ ভাষা। এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে প্রচলিত আর্মেনীয় এবং মধ্য এশিয়ার প্রচলিত তোখারীয়। ইন্দো ইরানীয় শাখাটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখা ইরানীয় আর্য হিসাবে ইরানে প্রবেশ করে, অন্যটি ভারতীয় আর্য নামে চলে আসে ভারতে। ইন্দো হিট্টি ছকটি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হিট্টি, একটি ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় দুটো পার্ট, একটা কেন্তুম আর একটা শতম। কেন্তুম থেকে পাচ্ছি গ্রিক, ইতালীয়, কেল্টিক, জার্মানিক, তোখারীয়। শতম থেকে পাওয়া যায় ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়, বাল্টিক স্লাভিক বা বাল্তোস্লাভিক। ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে প্রায় সমগ্র প্রাচীন পারস্য জুড়ে, এলোমের আর মেসোপটেমিয়ার পূব দিক থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত। ইরানীয় শাখা থেকে ক্রমে জন্ম নেয় দুটি প্রাচীন ভাষা, আবেস্তীয় এবং প্রাচীন পারসিক। জরথুস্ট্রীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থ জেন দাবেস্তার ভাষা আবেস্তীয় ভাষার উদাহরণ। ইরানীয় শাখারও প্রাচীনতম নিদর্শন এই জেন দাবেস্তা। প্রাচীন পারসিক থেকে মধ্যযুগে পল্লবী ভাষা ও তা থেকে আধুনিক ফারসি ভাষার জন্ম হয়। এই ইরানীয় বংশের আরও দুটি গুরুত্বপূর্ণ আধুনিক সদস্য হল আফগানিস্তানের পুস্তু আর বেলুচিস্তানের বেলুচি। ইন্দো ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে ভারতীয় আর্য নামে এবং যে শাখা থেকে কালক্রমে জন্ম নেয় বর্তমান ভারতের প্রধান ভাষা, এমনকি বাংলাও। সেমীয় হামীয় ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হিব্রু ও আরবি। সেমীয় থেকে উদ্ভূত হিব্রু ভাষায় রচিত বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, ইসরায়েল দেশের সরকারি ভাষা আধুনিক হিব্রু। আরবি ভাষাও ছড়িয়ে পড়েছে আরব থেকে উত্তর আফ্রিকা এবং পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলে। হামীয় শাখার ঐতিহ্যপূর্ণ মিশরীয় ভাষা এখন লুপ্ত, তবে উত্তর আফ্রিকার আলজেরিয়া ও সাহারা অঞ্চলে তমসেক, কাবিল ভাষা ইত্যাদি এবং ইথিওপিয়া ও সোমিলাল্যান্ডে হামীয় শাখার সন্ততিরা রয়ে গেছে। সেমীয় হামীয় ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠীকে বান্টু নামে অভিহিত করা হলেও মূলত দুটি ভাষাগোষ্ঠী দেখা যায়, নাইজার কঙ্গো পরিবার এবং চারিনীল পরিবার। নাইজার কঙ্গো পরিবারের প্রচুর সংখ্যক ভাষার মধ্যে সোয়াহিলি, কঙ্গো, নিয়াঞ্জা, লুবা, জুলু ভাষা উল্লেখযোগ্য। নীল নদীর উত্তর দিকে চারিনীল পরিবারের দিনকা, মাসাই, মরু, নুবা ভাষাগুলি প্রচলিত।
এছাড়াও আফ্রিকার দক্ষিণ পশ্চিমাংশে পিগমিদের ভাষাগুলি হাটেন্ট এবং বুশম্যান বংশের অন্তর্ভুক্ত। ইউরোপে ইন্দো ইউরোপীয় ভাষা সমুদ্রের মধ্যে দ্বীপের মতো রয়ে গেছে ফিনো উগ্রীয় ভাষাবংশ। হাঙ্গেরির ভাষা মজর বা হাঙ্গেরীয়, ফিনল্যান্ডের ভাষা ফিনিশ, এস্তোনিয়ার ভাষা এস্তেনীয়, সাইবেরিয়ার মরু অঞ্চলে সাময়েদ, আর উগ্রিক ভাষা ফিনো উগ্রীয় বা উরাল ভাষাবংশের অন্তর্ভুক্ত। রাশিয়ার পার্বত্য অঞ্চল ককেশাস অঞ্চলের বেশ কয়েকটি ভাষা ককেশীয় বংশের, যার মধ্যে জর্জীয় ভাষা উল্লেখযোগ্য। আমেরিকা মহাদেশে এত ভাষা ও তার বৈচিত্র্য যে ভাষাতাত্ত্বিকরা স্পষ্টতই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। আমরা প্রথমে উত্তর আমেরিকার কথায় আসি। উত্তর আমেরিকার প্রাচীন ঐতিহ্যপূর্ণ মায়া ও আজতেক সভ্যতার নিদর্শন হিসাবে পাওয়া গেছে প্রচুর লিখিত উপাদান। এখনও আমেরিকার কোনো কোনো অঞ্চলে পাওয়া যায় এই মায়া ভাষা, আর আজকের সভ্যতার ভাষা উটো আজতেক বংশের। এছাড়াও আলগনকিয়াক উত্তর আমেরিকার পূর্ব অংশে, ইরোকুইস, আথাবাস্কান, হাইডা, সিওস্ক, আলজিক ইত্যাদি। দক্ষিণ আমেরিকার মায়া ও আজতেক সভ্যতার মতো ছিল আরেকটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতা ইনকা। ইনকারা যে কিচুয়া ভাষা ব্যবহার করত তা ইনকা সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। দক্ষিণ আমেরিকার আরেকটি বিখ্যাত ভাষাবংশ আরাওয়াক। এই বংশের ভাষাগুলি ছড়িয়ে পড়ে অ্যান্টিলিস দ্বীপপুঞ্জ পর্যন্ত। এছাড়া ক্যারিব, তুপি গুয়ারানি, তাকানান ইত্যাদি ভাষাগোষ্ঠীর কথা উল্লেখযোগ্য। এছাড়া এস্কিমো আলেউট পরিবার উত্তর ও দক্ষিণ আমেরিকা উভয় মহাদেশেই প্রচলিত। এই এস্কিমো আলেউট অবশ্য প্রধানত দেখতে পাওয়া যায় উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে। অবর্গীভূত ভাষা। এতগুলো ভাষা পরিবারের যে কথা বলা হলো, এর বাইরেও কিন্তু রয়ে গেছে অনেকগুলো ভাষা। এইসব ভাষাকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি, কারণ এই ভাষাগুলির মধ্যে এক ভাষার সঙ্গে অন্য ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি, বা কিছু পাওয়া গেলেও এমন কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র স্থাপন করা যায়নি যার মাধ্যমে বংশ চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে। এই ভাষাগুলিকে তাই অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা বা আনক্লাসিফাইড ল্যাঙ্গুয়েজ বলে। জাপানি, কোরীয়, বাস্ক ইত্যাদি হল অবর্গীভূত ভাষার উদাহরণ। জাপানি ভাষা এবং কোরীয় ভাষাকে অনেকে আলতাই গোষ্ঠীভুক্ত করতে চেয়েছেন। আলতাই গোষ্ঠীভুক্ত অন্যান্য ভাষার সঙ্গে এই দুই ভাষার সাদৃশ্য যেমন আছে, বৈসাদৃশ্যও তেমনি অনেক, তাই এই অভিমত গ্রহণ করা যায় না। জাপানি ভাষা যথেষ্ট সমৃদ্ধ হলেও তাতে চীনা সংস্কৃতি, ভাষা ও লিপির প্রভাব লক্ষ্য করা যায়। কোরীয় ভাষার ক্ষেত্রে পার্শ্ববর্তী মঙ্গল মাঞ্চু ভাষার প্রভাব আছে এবং কোরিয়ার বৌদ্ধ ধর্ম বিস্তারের পর সেখানেও চীনা ভাষার প্রভাব পড়ে। পিরেনিজ পর্বতমালার পশ্চিমে ফ্রান্স ও স্পেনে বাস্ক ভাষা প্রচলিত। ফিনো-উগ্রীয় ভাষাবংশের সঙ্গে আপাত সাদৃশ্য থাকলেও কোনো নির্দিষ্ট ভাষাবংশের অন্তর্ভুক্ত করা যায় না। ভারতীয় উপমহাদেশে কয়েকটি অবর্গীভূত ভাষা পাওয়া যায়। ভাষাতাত্ত্বিকেরা মনে করেছেন উত্তর পশ্চিম সীমান্তে বুরুসাস্কি বা খজুনা, আন্দামানে প্রচলিত আন্দামানি, মায়ানমারের করেন ও মন এই ধরনের ভাষা। এতক্ষণ যত ভাষার কথা বলা হলো, বর্গীভূতই হোক বা অবর্গীভূত, এ সবই স্বাভাবিক ভাষা। কিন্তু পৃথিবীর নানা স্থানে এমন ভাষারও সন্ধান পাওয়া যায় যেগুলো ঠিক স্বাভাবিক ভাষা বলা যায় না। এই অস্বাভাবিক ভাষাগুলির জন্ম স্বাভাবিক ভাষারই মিশ্রণে। এই অস্বাভাবিক ভাষার উদাহরণ হল মিশ্র ভাষা এবং কৃত্রিম ভাষা। মিশ্র ভাষা। নানা কারণে একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ যদি কোনো এক বিশেষ অঞ্চলে এসে জড়ো হয়, তখন সেই দুই বা তার বেশি ভাষার মধ্যে মিশ্রণ ঘটে এবং এক মিশ্র ভাষার জন্ম হয়। এই মিশ্র ভাষায় একাধিক ভাষার ভাষিক উপাদান পাশাপাশি বজায় থাকে, তবে উন্নত ভাষার প্রাধান্য দেখা দিতে পারে। এই ধরনের ভাষায় ব্যাকরণের কোনো সুষ্ঠু নিয়ম বজায় থাকে না। কোনো একটি ভাষার নিয়ম সরাসরি ব্যবহৃত হয়। শব্দের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। মিশ্র ভাষার শব্দভাণ্ডার সীমিত এবং এই ভাষাগুলি সাধারণত কথ্যরূপেই বেশি ব্যবহৃত হয়। লিখিত সাহিত্যের বিকাশের সম্ভাবনা কম থাকে। ভাষাবিজ্ঞানীরা এই মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন, এক পিজিন ও দুই ক্রেওল। পিজিন প্রধানত ইউরোপীয় জাতিগুলির উপনিবেশ বিস্তারের ফল। পিজিন ইংলিশের পিজিন শব্দটি এসেছে ইংরেজি বিজনেস শব্দের চীনীয় উচ্চারণ থেকে। আসলে ব্যবসার কারণেই দুটি ভাষা কাছাকাছি আসে এবং মিশে যায়। এর ফলে পিজিন দীর্ঘস্থায়ী নয়। যেখানে ইংরেজরা ব্যবসার জন্য গেছে সেখানে পিজিন ইংলিশের উদ্ভব হয়েছে, তেমনি ফরাসিরা গেলে সেখানে জন্ম নিয়েছে ফ্রেঞ্চ পিজিন। পিজিন সবসময়ই সংযোগ সংস্পর্শের ফলে উদ্ভূত ভাষা, কখনোই মাতৃভাষা নয়। কাছাকাছি আসা ভাষাগোষ্ঠীর মানুষেরা বিচ্ছিন্ন হয়ে গেলে পিজিন ভাষাটি লুপ্ত হয়ে যায়।
যেমন ভিয়েতনামে ব্যবহৃত ফরাসি পিজিন লোপ পেয়েছে পিজিন ইংরেজিও। কিন্তু কোনো পিজিন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তা হয়ে যায় ক্রেওল। সেক্ষেত্রে পিজিনের সীমিত শব্দভাণ্ডার ক্রমশ সুগঠিত হয়, তৈরি হয় নির্দিষ্ট ব্যাকরণ। গড়ে ওঠার এই প্রক্রিয়াকে বলে ক্রেওলাইজেশন। ক্রেওল পিজিন থেকেই তৈরি হয়। ক্রেওল পিজিনেরই পরিণতি বা বিকাশ। প্রাচীন মিশ্র ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য বিচ লামার, পিজিন ইংরেজি, মরিশাস ক্রেওল এবং চিনুক। এর মধ্যে পিজিন ইংরেজির কথা আগেই বলেছি। চীনের উপকূল বন্দরে জাপানে পিজিন ইংরেজির প্রচলন ছিল। বিচলামার হল ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ। বিচলামার ব্যবহৃত হতো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে ভাষা মিশ্রণের দারুণ ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। প্রথমে এই দ্বীপটি ফরাসিদের অধিকারে আসে, পরে শ্রমিক হিসাবে আসে মাদাগাস্কার দ্বীপের মানুষ। প্রধানত ফরাসি ভাষার সঙ্গে মিশে যায় মাদাগাস্কার ভাষা। এরপরে আখ চাষের জন্য আসে ভারত থেকে প্রচুর শ্রমিক। ফরাসি ও মাদাগাস্কারি ভাষার মিশ্রণে তৈরি হয়েছিল মরিশাস ক্রেওল। পরে মরিশাস ক্রেওলে ঢুকে পড়ে অন্য ভাষার শব্দ। অষ্টাদশ শতকে উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে জন্ম হয়েছিল চিনুকের। কয়েকটি আদিম আমেরিকার ভাষার সঙ্গে মিশে গিয়েছিল ফরাসি এবং ইংরেজি শব্দ। কৃত্রিম ভাষা। সারা পৃথিবীতে প্রচলিত এতগুলো ভাষা সমস্ত মানুষের পক্ষে মনের ভাব আদান প্রদানের পরিপন্থী। সেই জন্য এক জায়গার মানুষ পৃথিবীর অন্য প্রান্তে গেলে তাকে শিখতে হয় মাতৃভাষা ছাড়াও বেশ কয়েকটি ভাষা। ভাষার এই বিভিন্নতার জন্যই রয়ে গেছে মানুষের মধ্যে বিচ্ছেদ, মানসিক দূরত্ব। এই নিয়ে একটি গল্প আছে বাইবেলে। মানুষ এমন একটি মেনা তৈরি করেছিল যা প্রায় ছুঁয়ে ফেলেছিল দেবতাদের বাসভূমি স্বর্গকে। এতে দেবতারা বিপন্নবোধ করেন এবং এমন একটি কৌশল তারা নেন যাতে এই মিনার তৈরি ভেস্তে যায়। একদিন দেখা গেল যারা মিনার তৈরি করেছিলেন তারা কেউই একে অপরের ভাষা বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত সত্যিই ভেস্তে গেল মিনার তৈরি। এই গল্প থেকে বোঝা যায় ভাষার পার্থক্যে কিভাবে বিচ্ছিন্নতা নেমে আসে মানুষের মধ্যে। এই বিচ্ছিন্নতা ঘুচিয়ে ঐক্যের সন্ধানেই কৃত্রিম ভাষা তৈরির কথা বলেছিলেন দার্শনিক রেনে ডেকার্ট, ফ্রান্সিস বেকন, জন উইলকিন্স। 19 শতকে জোহান মার্টিন স্লেয়ার ভোলাপুক নামে একটি কৃত্রিম ভাষা তৈরি করেন। স্লেয়ারের এই বিশ্বভাষা নির্মাণের কথা মাথায় আসে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। একজন জার্মান কৃষকের ছেলে আমেরিকায় চলে যায় এবং সেখানে জীবিকা নির্বাহ করতে থাকে। এদিকে এই কৃষক হঠাৎই পড়ে যায় চরম অর্থ সংকটে। সে যতই ছেলেকে চিঠি লেখে, ছেলের থেকে কিন্তু কোনো উত্তর আসে না। আসলে আমেরিকার ডাক বিভাগের লোকেরা জার্মান কৃষকের লেখা পড়তে পারে না, বুঝতে পারে না, ফলে কোনো চিঠি পৌঁছায়নি তার ছেলের কাছে। এই ঘটনা শুনে স্লেয়ারের মনে হয় এমন এক বিশ্বজনীন বর্ণমালা প্রয়োজন যা সমস্ত পৃথিবীতে ব্যবহারযোগ্য হবে। 1887 সালে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ আরেকটি কৃত্রিম ভাষা তৈরি করেন। রুশ ভাষায় তিনি যে প্রস্তাবটি লেখেন সেখানে তিনি ব্যবহার করেন ছদ্মনাম ডক্টর অফ এসপেরান্তো, যার অর্থ ডক্টর হোপফুল। এই নাম থেকেই তার প্রস্তাবিত বিশ্বভাষার নাম হয় এসপেরান্তো। বর্তমানে পৃথিবীতে 20 লক্ষ মানুষ এই ভাষায় কথা বলতে পারে, যার মধ্যে প্রায় 1000 লোকের মাতৃভাষা এসপেরান্তো। জামেনহফ প্রধানত ইন্দো ইউরোপীয় ভাষাগুলির উপর ভিত্তি করেই এই এসপেরান্তো ভাষা গড়ে তোলেন। ধ্বনির ক্ষেত্রে স্লাভ এবং রূপতত্ত্বের ক্ষেত্রে রোমান ও জার্মানিক ভাষাগুলির প্রভাব পড়েছে। এসপেরান্তোর সুবিধা হলো এর শব্দগুলি উচ্চারিত হয় উচ্চারণ অনুযায়ী। এর ব্যাকরণ সহজ, মাত্র 16টি সূত্রের মাধ্যমে এই ভাষা আয়ত্ত করা সম্ভব। এই ভাষায় 23টি ব্যঞ্জনধ্বনি, 5টি স্বরধ্বনি, 2টি অর্ধস্বর এবং 6টি যৌগিক স্বরধ্বনি আছে। 921টি শব্দমূলের সঙ্গে বিভিন্ন প্রত্যয় বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয়। এ ভাষায় শব্দ সংখ্যা 6000-এরও বেশি। কয়েকটি এসপেরান্তো শব্দ উদাহরণ হিসাবে নিচে দেওয়া হলো। ইংলিশ হ্যালো, এসপেরান্তো স্যালুটন। ইংলিশ ইয়েস, এসপেরান্তো জেস। ইংলিশ নো, এসপেরান্তো নি। ইংলিশ গুড মর্নিং, এসপেরান্তো বোনানো মাটেনান। এসপেরান্তো ইংলিশ গুড নাইট, এসপেরান্তো বোনানো নকটান। ইংলিশ প্লিজ, এসপেরান্তো বনভলু। ইংলিশ হোয়াট ইজ ইউর নেম, এসপেরান্তো কিয়া এতাস ভিয়া নম। ইংলিশ আই লাভ ইউ, এসপেরান্তো মি আমাস ভি। ইংলিশ থ্যাংক ইউ, এসপেরান্তো দ্যাঙ্কন। এসপেরান্তোকে সংস্কার করতে চেয়ে আরও বেশ কয়েকটি কৃত্রিম বিশ্ব ভাষার জন্ম হয়েছিল, যেমন আইডো, অক্সিডেন্টাল, নোভিয়াল, ইন্টারগ্লোসা।
পরবর্তীকালে যা গ্লোসা, ইন্টারলিঙ্গুয়া ইত্যাদি। বিখ্যাত ভাষাবিজ্ঞানী অটো ইয়রপার্সনের চিন্তার ফসল নোভিয়াল, যেটি আবার গড়ে উঠেছিল এসপ্রান্তো, আইডো এবং অক্সিডেন্টালের নানান বৈশিষ্ট্যের মিশ্রণে। কিন্তু এই ভাষাগুলি কোনোটাই ছাপ ফেলতে পারেনি জনমানসে এবং দ্রুতই হারিয়ে গেছে। এই রকম ভাষা ব্যবহার না করেও মানুষ নানাভাবে মনের ভাব প্রকাশ করে। মাথা নাড়িয়ে হ্যাঁ বা না তো আমরা প্রায়ই বলে থাকি। কোনো শব্দ উচ্চারণ না করে কেবলমাত্র চোখের সাহায্যেও এভাবে ভাষা চালাচালি সম্ভব। মাথা, হাত প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে এই যে ভাষা ব্যবহার, একে ভাষাতাত্ত্বিকরা নাম দিয়েছেন প্যারাল্যাঙ্গুয়েজ। এই ধরনের ভাষাকে নির্ভর করেই মূলত মুখ ও বধির মানুষদের জন্য তৈরি হলো এক বিশেষ সাংকেতিক ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। 1775 সালে ফরাসি শিক্ষাবিদ আবে চার্লস মাইকেল ডে আইপি প্রথম এই ধরনের ভাষার উদ্ভব করেন। এরপর থমাস গ্ল্যান্ডেট, লার্নেড ক্লার্ক, রিচার্ড প্যাজেট, পিয়ারি গার্ডম্যান প্রমুখ শিক্ষাবিদ ও ভাষাতাত্ত্বিকদের প্রচেষ্টায় বর্তমানে সাইন ল্যাঙ্গুয়েজ বিশ্বজুড়ে একটি স্বতন্ত্র ভাষার মর্যাদা লাভ করেছে। যখন কোনো সাংকেতিক ভাষা বহুল প্রচলিত হয়ে ওঠে, তখন কথ্য ভাষার মতোই তার মধ্যেও নানান ভাষা বৈচিত্র্য তৈরি হতে পারে। এমনকি নতুন সাংকেতিক ভাষাও তৈরি হতে পারে। শুধু তাই নয়, কথ্য ও লিখিত ভাষার প্রভাবও পড়তে পারে এই ভাষায়। এমনকি তৈরি হতে পারে পিজিনও। সাইন ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে অন্যতম প্যাজেট গোল্ডম্যান পদ্ধতি। প্রায় 3000 সংকেত সমন্বিত এই ভাষায় ক্রিয়া, পশু, রং, আধার, খাদ্য প্রভৃতি কতকগুলি মৌলিক বিষয়ভিত্তিক কিছু সংকেত রয়েছে। এই ক্ষেত্রগুলির বিভিন্ন শব্দ বোঝানোর জন্য সেই বিশেষ মৌলিক সংকেতটির সঙ্গে আরও একটি চিহ্ন জুড়ে শব্দটি বোঝানো সম্ভব। যেমন নীল শব্দটি বোঝাতে একটি হাতে রঙের সূচক সংকেতটি দেখিয়ে অন্য হাতে আকাশ চিহ্নিত করে বোঝানো হয় নীল রং। উত্তর আমেরিকার আদিবাসীদের মধ্যে আমেরিন্দ নামের একটি এই ধরনের ভাষা দীর্ঘকাল ধরেই প্রচলিত ছিল। ম্যাডস্কেলি এই পদ্ধতিটিকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। তার এই পদ্ধতিকে সাধারণভাবে বলা হয় হ্যান্ডটক বা হাত দিয়ে কথা বলা পদ্ধতি। তবে এ ধরনের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় হল আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি। একে ইংরেজিতে বলে ফিঙ্গার স্পেলিং বা ড্যাক্টোলজি। এই পদ্ধতিতে সাধারণ বর্ণমালা প্রতিটি বর্ণের জন্য একটি করে পৃথক চিহ্ন বা হাতের মুদ্রা ব্যবহৃত হয়। ব্রিটিশরা এক্ষেত্রে দুটি হাত ব্যবহার করেন। আমেরিকান বা সুইডিশ পদ্ধতিতে আবার একটি হাতই ব্যবহার করা হয়। এর সুবিধে অনেক। প্যাজেট গোল্ডম্যান পদ্ধতিতে অনেক শব্দই বোঝানো যায় না। স্থান বা নারী পুরুষ বোঝানো সম্ভব হলেও বেলপাহাড়ি বা সুচিত্রা সেন শব্দ দুটি এই পদ্ধতিতে বোঝানো যাবে না। ফিঙ্গার স্পেলিং পদ্ধতিতে কিন্তু তা সহজেই বোঝানো যেতে পারে। ব্রিটিশ এবং আমেরিকান পদ্ধতির তুলনামূলক দুটি ছবি থেকে বিষয়টি সহজেই বুঝতে পারবে। তবে এই পদ্ধতির সমস্যা হলো নিরক্ষর মানুষ বা শিশুরা এ ভাষা বুঝবে না। এই সমস্যা দূর করতে রোচস্টার পদ্ধতিতে এখন মৌখিক ভাষা এবং আঙুল দিয়ে বানান করা একই সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। আজকের বাংলা পাঠ, বাংলা সাহিত্যের বাংলা ভাষা পাঠ এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।